থাকেন, আমাদের সাথে থাকেন। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে কখনো যারা আসেন নাই ওনাদের জন্য এগুলো সারপ্রাইজ ভিডিও হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আপনারা ওনাদের জীবনযাত্রার মানটা দেখতে পাচ্ছেন। এই বনাঞ্চলে এটা শফিউল্লাহ ঢালা, আমরা যেটাকে আগে লোকালি বলতাম আর কি, সেটা আমরা অতিক্রম করলাম। আর সামনে গোয়ালমারার ঢালা মানে টার্নিং পয়েন্টটাকে ঢালা বোঝায়, উঁচা নিচু ঢালু অঞ্চল যা বোঝায়, লোকাল ভাষায় ঢালা। তো এই সামনে গোয়ালমারার ঢালা, এটা ভালংখালি, যেটা একটু আগে আমি বলছিলাম আমাকে ভালংখালি বাজারের প্রবেশদ্বারে আমরা কাছাকাছি চলে আসছি। এই টার্নিংটা হচ্ছে মূলত গোয়ালমারার ঢালা। তো পুরনো যারা আছেন তারা দেখবেন, চিনবেন এবং চিনবেন না। এখানে পরিবহন এভাবে কীভাবে আছে, ল্যান্ডিং করা, পার্কিং করা, মালামাল নামাচ্ছে রাস্তার সাথে। কিন্তু এখানে কখনো 10-15 বছর আগে এখানে কিছুই ছিল না, কিছুই ছিল না। মানে সুন্দর একটা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা সবুজে ঘেরা একটা বনাঞ্চল ছিল, যেটা মানুষের অক্সিজেনের জন্য, আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তার বদৌলতে আমরা এখন পেয়েছি ঘনবসতিপূর্ণ ক্যাম্প। যদিও মানবতার কথা অবশ্যই এখানে আসছে, এখানে হাইজেনিকের একটা বিষয় আছে, মানুষগুলোর মানবতার জীবনযাপন। যেখানে 50 জন থাকার কথা, সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে 5,000 মানুষ রাখা হচ্ছে। তারপরে অগভীর নলকূপ ব্যবহারের মাধ্যমে তারা বিভিন্ন থ্রেড, বিশেষ করে শারীরিক বিভিন্ন অসুস্থতা তাদেরকে কাজ করছে। শুধু তাদেরকেও নয়, এটা লোকাল হয়ে এখন ছড়িয়ে পড়ছে এটার প্রভাবগুলা। যেমন আমাদের বাড়ির একটু 1/4 কিলোমিটার পূর্ব দিকে একটা নাপ নদী রয়েছে। এই পালংখালের আগে বালুখালী থেকে পালংখালী পুরা ইউনিয়ন জুড়েই টেকনাফ পর্যন্ত নাপ নদীর অস্তিত্ব আছে। এই এর আগে হচ্ছে আপনার তুমব্রু সীমান্ত, যেটা নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ি উপজেলা, যেটা বান্দরবন জেলার মাধ্যমে সেটা পাহাড়ি সীমানায় বিভক্ত হয়েছে বাংলাদেশের সাথে। একটা লেভেলে গিয়ে রেমাক্রির দিকে 3 দেশের বর্ডার একত্রিত হয়েছে, ভারত, বাংলাদেশ এবং মায়ানমার। সেখানে কোনো নদীপথ নাই। যাই হোক, আমরা এর মধ্যে চলে আসছি পালংখালি বাজারে। পালংখালি বাজারের অবস্থাটা এটা উখিয়া উপজেলার শেষ সীমান্ত। আমরা দুই পাশে দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত জনবহুল একটা ব্যবসা, মানে ব্যবসার অঙ্গন বলা যায়। আমি যখন পাবলিক ছিলাম, সরকারি চাকরি ছিলাম না, তখন আমি নিজেও এই জনপদে, এই পালংখালি বাজারে বসে আমি নিজেও ব্যবসা করেছি। তো সেই ঐতিহ্যবাহী পালংখালি ইউনিয়ন ভিন্ন, উপজেলা ভিন্ন, কিন্তু আমার জন্য অত্যন্ত আমার নারীর সাথে আমার সম্পর্কিত এই জায়গাটা পালংখালি বাজার। ছোটোবেলার বেড়ে ওঠার সময়, বিশেষ করে কিশোর বয়সে এবং অনেক স্ট্রাগল করার ধারাবাহিকতায় এখানে আমি অনেক ব্যবসা বাণিজ্য করেছি। মানে এখানকার মানুষের সাথে আমার নারীর সাথে সম্পর্ক, আত্মীয় স্বজন তো আছেই, আত্মীয় স্বজন ছাড়াও অনাত্মীয়দের মধ্যে আমার হৃদ্যতা, বন্ধুত্ব এবং গভীরতা অনেক 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 গুণ বেশি রয়েছে। সকলে আমরা অতিক্রম করে ফেললাম পালংখালি বাজারকে। আমরা অতিক্রম করে একটা ব্রিজের অস্তিত্ব আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজটাই হচ্ছে মূলত আমাদের উখিয়া এবং টেকনাফকে বিভক্তকারী। যদি একটা সংসদীয় আসন, এই ব্রিজটাই আমাদেরকে আলাদা করেছে। এখান দিয়ে একটা ছোট খাল গেছে, এখানে খালটার অস্তিত্ব খুবই কম, পানি দেখা যাচ্ছে না। এই ব্রিজটা দিয়ে আমরা এখন টেকনাফ উপজেলায় চলে আসছি আর কি। এখন ভাইগং ইউনিয়নের 1 নং ওয়ার্ড, এটা চাকমারকুল সীমান্ত। এইটা দিয়ে একটা রেফিউজি ক্যাম্প তৈরি শুরু হয়ে গেছে। রাস্তার দুই ধারে রয়েছে রোহিঙ্গা ক্যাম্প বা বিভিন্ন সরকারি অফিস, এনজিও অফিসগুলো এখানে রয়েছে। আমরা চাকমারকুল অতিক্রম করে আসছি এখন কেরমতলি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্প 21 এরিয়া অ্যান্ড 21 নম্বর ক্যাম্প এরিয়ার এলাকা শেষ, এটা বোঝানো হচ্ছে। এগুলো লোকাল হয়, এখানে স্থানীয় মানুষের বাড়িঘর। কিন্তু এখন আসলে বোঝার কোনো কায়দা নাই কোনটা রোহিঙ্গার বাড়ি, কোনটা। আর রোহিঙ্গার চাইতে এখানে স্থানীয় যারা, তারা এখন আরও বেশি বিপর্যস্ত অবস্থায় আছে। কারণ আমি মনে করি সরকারি বিভিন্ন ডোনেশন পাওয়ার মাধ্যমে ওনাদের থাকার অবস্থা একটু মানসম্মত না হলেও, ওনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সরকারি সুবিধায় অনেককে আবার মাইগ্রেন্ট করে বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা চলছে, অথবা নিজেদের অর্থায়নে নিজেরা যোগাযোগের মাধ্যমে তারা ভালো বেটার অপরচুনিটি খুঁজে নিচ্ছে।
যারা তারা মানে ভালো জায়গায় নিজের বাড়ি করে থাকতেছে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে দৈনন্দিন খাদ্য যেটা মাছের চাহিদা পূরণ করতে পারছে না, পুষ্টিকর সবজির চাহিদা মেটাতে পারছে না, সবগুলোর উপরে ডিপেন্ড করতে হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ওখানে থাকার কারণে অনেক দাম কমে, বিশেষ করে যে নাব নদীর কথা আমি বলছিলাম, ওখানে যে মাছগুলো পাওয়া যেত সেই মাছগুলো অত্যন্ত সুস্বাদু এবং আমরা ছোটোবেলা থেকে ওগুলা খেয়ে অভ্যস্ত। এটা লবণাক্ত না, আবার মিঠা পানির মাছও না, মাঝামাঝি, যেহেতু নাব নদী ইয়ার সাথে বঙ্গোপসাগরের সাথে ওখানে টেকনাফের সেন্ট মার্টিনের পয়েন্টে গিয়ে বঙ্গোপসাগরের সাথে মেলার কারণে লবণের ছোঁয়াও পেয়েছে। মাঝে মধ্যে অতিরিক্ত বৃষ্টি পড়লে তখন লবণ থাকতো না, তো যে এ কারণে এটা উভয়, এটা মানে মিঠা পানীয়র বলা যাবে না, আবার লোনা পানীয়র বলা যাবে না। তো এই কারণে বিভিন্নভাবেই বোঝা যায় এই আপনাদের মাছগুলা কেমন আমাদের মানে হয়তো বা ছোটোবেলা থেকে গিয়েছি নিজের এলাকা, যার কারণে নিজের বেশি ভালো লাগতো। সেই ভালো লাগার থেকে বেশি ভালো বলছি কিনা জানি না, কিন্তু আপনাদের মাছের কোনো বিকল্প আমার বর্তমান বয়স পর্যন্ত আমি আসলে পাইনি এত স্বাদের মাছ। তো আমরা কৃষি জমি দেখতে পাচ্ছি এই এলাকা, এটা আমরা অলরেডি এর কথার মাঝখানে 2টা গ্রাম অতিক্রম করেছি, একটা কেরমতলি আর একটা গিলাতলি। এখন আমরা কাটাখালী এলাকার মধ্যে ঢুকে পড়ছি। এটা পশ্চিম পাড়া বলে কাটাখালী। কাটাখালী হচ্ছে আমার নানার বাড়ির এলাকা। আমার নানার বাড়ি এখানেই, এই কাটাখালী গ্রামে। ছোটবেলায় যখন আমার আম্মা দুনিয়া থেকে চলে যান, বিদায় নেন, এর খণ্ডকালীন সময়ের জন্য আমরা নানু বাড়িতে ছিলাম। নানু ভাই, নানু মণি, ওনারা দুনিয়াতে আসলে আজকে ওনাদের সবার মাগফিরাতের জন্য পবিত্র মাহে রমজানের দিন দোয়া করি আল্লাহর কাছে। এই যে প্রথমটা হচ্ছে আমার ছোট নানা ভাইয়ের বাড়ি, আলহাজ আবু সুফিয়ান, এই যে বাম পাশের, ওনার ছেলে মুজাম্মেল মামা। আর এরপরের গেটটা হচ্ছে আমার মেজো নানা মুক্তুল হোসেন মেম্বার। এরপরেরটা এটা তৃতীয় নানা, বড় নানা, ওনার নাম হচ্ছে আলহাজ নাজির হোসেন। এখানে আব্দুল কাদের ফকির সাহেব জানি একজন গুণী সুফির ব্যক্তি ছিলেন, আপনারা অনেকে নাম শুনছেন। ওনার বাড়িটাও অতিক্রম করে আসছি। এর মধ্যে আমরা কাটাখালী গ্রাম শেষ করে উলুবনিয়া রাস্তার মাথা চলে আসছি। সামনে একটা বাজার, এই উলুবনিয়া রাস্তার মাথা থেকে আমার বাড়ি সর্বোচ্চ 1.5 থেকে 2 কিলোমিটার অবশিষ্ট আছে। তো এটা উলুবনিয়া হচ্ছে এমন একটা গ্রাম, এটা বিচ্ছিন্ন একটা অঞ্চল, ওই দূরবর্তী অবস্থানে দেখা যাচ্ছে। এটার এন্ট্রান্স রাস্তার পয়েন্টটা হচ্ছে এটা, এদিক দিয়ে ঢুকতে হবে। এটা পানির পথ, এটা বর্ষাকালে অনেকটা রাস্তা ডুবে যায়। এটা উলুবনিয়া গ্রাম। এখান থেকে মনিরগুনা 2 নম্বর ওয়ার্ড শুরু হয়েছে আর কি। 1 নম্বর ওয়ার্ডে ছিলাম আমরা 1 নম্বর ওয়ার্ডের এলাকা শেষ। তো চলে আসছি আমরা এই আর 1/4 কিলোমিটার বা হাফ কিলোমিটার জায়গা অতিক্রম করলে মনিরগুনা 2 নম্বর ওয়ার্ড। আমার বাড়িও 2 নম্বর ওয়ার্ড, গ্রাম ভিন্ন আর কি। মনিরগুনা গ্রামের পরে বালুখালী, বালুখালার পরে হয়গঞ্জ সদর। তো সামনে আধা কিলোমিটার পরেই আমাদের বিজিবি চেকপোস্ট রয়েছে, রেস্ট্রিক্টেড রয়েছে। আমার ভিডিওটা চলমান থাকা সম্ভব নয়, সে কারণেই বিজিবি চেকপোস্টের আগে আমরা আমার কথা শেষ করব। তো এইটা হচ্ছে সেই তোলাতুলির মানে বালুখালী গ্রাম, তোলাতুলি রাস্তা পয়েন্টটাকে, দোকানগুলাকে তোলাতুলি বলতো। রাস্তার 2 ধারে রয়েছে ওই যে এখানে বেড়িবাঁধ দেখা যাচ্ছে, একটা আপনারা খেয়াল করলে পাবেন। এই বেড়িবাঁধটাই হচ্ছে নাব নদীর বেড়িবাঁধ। এটার পরে কেওড়া বন দেখা যাচ্ছে। কেওড়া বনটা মানে নাব নদীর তীর আর কি। ওখানে নাব নদীর ওই পার নাব নদীটা অর্ধেকে বিভক্ত। আমার মনে হয় এটা এই লোকালে বাড়িঘরের কারণে আর দেখা সম্ভব না। তারপরে আরেকটু চান্স আছে, এখানে ছোট্ট একটা ফাঁকা পাওয়ার সম্ভাবনা আছে। এই ফাঁকাতে যদি আরেকটু ফাঁকা যদি পাওয়া যায় হয়তো আপনাদের দেখাতে পারবো। না, মনে হয় না। লোকালয়ে চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা, হয়তো আমার গ্রামের বাড়ি, এবং গ্রামের মধ্যে চলে আসছি। আমার আত্মীয় স্বজন, আমার নারীর বন্ধন, যাদের মাধ্যমে আমি এখানে বেড়ে উঠেছি, ওই যে সেই বিজেপি ক্যাম্প চেকপোস্ট। আমি সঙ্গত কারণেই আমার ভিডিওটা বন্ধ করছি। ধন্যবাদ সবাইকে।